ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে হয় এক রক্তদান শিবির। প্রধান অতিথি ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন 20 জন ব্যবসায়ী। আজ আগরতলা দত্ত সুপার মার্কেট ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে হয় এক রক্তদান শিবির। প্রধান অতিথি ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী হিতকানন্দ মহারাজ, সম্পাদক সুবল কুমার দে। মন্ত্রী ভানুলাল সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তদান মহৎ দান, এ দানে সকলকে আরো এগিয়ে আসতে আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রক্তদানের যে সংগঠনগুলো আছে তাদের নিয়ে মিটিং করতে যে কিভাবে একটা ক্যালেন্ডার করে এমন ভাবে রক্তদানটা নিয়ন্ত্রিত হোক যাতে চাহিদার সঙ্গে মিল রেখে কখনোই ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি যেন না হয় সেভাবে দেওয়া। তো আমি আলোচনাটা দীর্ঘ না করে শুধু এটাই বলবো, অনেক সময় আমরা জানতাম যে মহিলারা ভয় পায়, কিন্তু রক্তদানের ক্ষেত্রে দেখেছি অতিথিরা রক্তদান শিবির ঘুরেও দেখেন, উৎসাহ দেন রক্তদাতাদের। রক্তদানকে ঘিরে ব্যবসায়ী মহলে দেখা দেয় উৎসাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে হয় এক কংগ্রেসের বর্ধিত সভা। মূলত সারা রাজ্যে নির্বাচনের ফলাফলে হতাশাগ্রস্ত কর্মীদের জাগাতে একগুচ্ছ আন্দোলনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ হয় কংগ্রেসের এক বর্ধিত সভা। প্রদেশ কংগ্রেসের সভাপতি সুদীপ রায় বর্মনের ডাকা এই বর্ধিত সভায় নির্বাচনের দলের ভরাডুবির পর্যালোচনাও হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য ছাড়াও ব্লক, জেলা কংগ্রেস সভাপতি, শাখা সংগঠনের নেতৃত্বরা সহ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থীরাও। মূলত সারা রাজ্যে নির্বাচনের ফলাফলে হতাশাগ্রস্ত কর্মীদের জাগাতে একগুচ্ছ আন্দোলনের কর্মসূচির সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস। মূলত ব্লক ও জেলা কংগ্রেসের নেতৃত্বরা নির্বাচনের ভরাডুবির কারণ প্রদেশ কংগ্রেসের সামনে তুলে ধরেন। দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন বিধায়ক আশিস সাহা, বিরোধী দলনেতা হচ্ছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আরও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র সরকার সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 14 থেকে 20 এপ্রিল জাতীয় অগ্নি সুরক্ষা দিবস উপলক্ষে বিশালগড় বটলিং প্ল্যান্টে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী, 89 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান ও প্ল্যান্টের কর্মীদের নিয়ে হয় এক মহড়া। উপস্থিত ছিলেন বিশালগড় বটলিং প্ল্যান্টের ম্যানেজার পঙ্কজ চৌহান। 14 এপ্রিল থেকে 20 এপ্রিল জাতীয় অগ্নি সুরক্ষা দিবস। সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে বিশালগড় ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে ইমার্জেন্সি রেসপন্স ডিল অর্থাৎ দুর্যোগ মোকাবেলা মহড়া অনুষ্ঠিত হয়। 1944 সালের 14 এপ্রিল বোম্বে ডকেতে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণকে কেন্দ্র করে জাতীয় অগ্নি সুরক্ষা দিবস পালন করা হয়। শুক্রবার বিকাল 4টায় বিশালগড় বটলিং প্ল্যান্টে হর্ন বাজার সাথে সাথে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং 89 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান সহ বটলিং প্ল্যান্টের কর্মীরা আগুনের হাত থেকে বটলিং প্ল্যান্টকে কিভাবে রক্ষা করা যাবে বা কিভাবে আয়ত্তে আনা যাবে এই বিষয় নিয়ে আজকের এই মহড়া আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশালগড় ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের প্ল্যান্ট ম্যানেজার পঙ্কজ চৌহান এবং ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের দেবাশিস বোস সহ বিভিন্ন আধিকারিকরা। আগুন নেভাতে গিয়ে যদি কর্মীরা অসুস্থ হয়ে গেলে কিভাবে তাদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয় এর উপরও বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও সপ্তাহব্যাপী কুইজ, স্লোগান এসব প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তাদের হাতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেন বিভিন্ন আধিকারিকরা সহ 89 বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এ.কে. দাস। এটা অ্যাকচুয়ালি এখানে আমার বিশালগড়ের যে এজেন্সিস আছে, যেরকম আমার এলপিজি বটলিং প্লান্ট, বিশালগড় ফায়ার সার্ভিস, গোকুলনগর বিএসএফ, তারপরে হরিশনগর টি স্টেট, আমার একটা মিউচুয়াল এইড স্কিম আছে। মানে ওর সামনে ওইখানে কিছু হলে আমি যাব এখান থেকে আমার ইকুইপমেন্ট আর আমার ম্যান পাওয়ার নিয়ে, আর আমার যে সেফটি ইকুইপমেন্ট আছে এগুলো নিয়ে আমার এখানে হলেও সবাই এখানে চলে আসলে কি হবে, তারপরে আমার বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। নড়ুয়ার মহামায়া বাড়িতে বিপুল উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বর্ষবরণ ও লোক উৎসবের আসর। 3 দিনব্যাপী এই বর্ষবরণ উৎসব শেষ হলো ঢাক বাঁধন প্রতিযোগিতার মধ্য দিয়ে।
বিপুল উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বর্ষবরণ ও লোক উৎসবের আসর। প্রতীক্ষা আগামী বছর ৭ম বছরের বর্ষবরণে। বিলুনিয়ার নলুয়ার কাছে জয়পুরের ৩ দিনব্যাপী বর্ষবরণ শেষ হলো ঢাক বাদন প্রতিযোগিতার মধ্য দিয়ে। মধ্যরাত পেরোনো এই অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ জড়ো হন পার্শ্ববর্তী নলুয়া, কৃষ্ণনগর, হরিপুর সহ আশপাশ অঞ্চল থেকে। লোকশিল্পী খালেক মিয়ার গান শুনতেও এদিন ভিড় ছিল উপচে পড়া। উল্লেখ্য, গত মঙ্গলবার ৩ দিনের এই বর্ষবরণের উদ্বোধন করেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী। তার এবং নলুয়া অঞ্চলের বাম নেতাদের উদ্যোগেই মূলত ২০০৮ সাল থেকে জয়পুরের মহামায়া বাড়িতে এই ধরনের উৎসব শুরু হয়। এর আগেও ১৯৬৫ সালে এখানে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মহামায়া প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে। ৫ বছর আগে নবকলবরে এখানে নতুন বাংলা বছরের বর্ষবরণ শুরু হয়। জাতি উপজাতি থেকে সকল বর্ণ ধর্মের মানুষের মিলন মেলার কেন্দ্র হিসাবে আজ এই মহামায়া বাড়ি প্রতিষ্ঠা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বশিক্ষা প্রকল্পে রাজ্য মিশনের সিদ্ধান্ত অনুযায়ী সুনামুড়া বিভাগীয় বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে কাঠালিয়ার সমর চৌধুরী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। প্রধান অতিথি ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। কাঠালিয়ায় সমর চৌধুরী কমিউনিটি হলে শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় একটি বিশেষ কর্মশালা। সর্বশিক্ষা প্রকল্পে রাজ্য মিশনের সিদ্ধান্ত অনুযায়ী সুনামুড়া বিভাগীয় বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ও কাঠালিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লক ভিত্তিক সমস্ত বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সর্বশিক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত কমিউনিটি লিডার, জেলা পরিষদের সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও বিভিন্ন বিদ্যালয়ের MTA, MSC কমিটির চেয়ারম্যানদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার সভানেত্রী ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সীতা দাস বৈদ্য। বক্তব্য রাখেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিদ্যালয় পরিদর্শক আগুন কুমার ত্রিপুরা, শিক্ষা দপ্তরের 2 আধিকারিক অধীর সাহা, নিখিল বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান ননী পাল, ভাইস চেয়ারম্যান গোপাল দেবনাথ। তাছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম, বিএসসির চেয়ারম্যান নরহরি ত্রিপুরা। কর্মশালায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে 8 জন আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিনিধিদের আলোচনায় চলমান একাংশ বিদ্যালয়ের পঠন পাঠন ও শিক্ষক স্বল্পতার কথা তুলে ধরে বলেন, মানব সম্পদ উন্নয়নে এই কর্মশালায় যথেষ্ট নানাবিধ অভিজ্ঞতা হয়েছে। আগামী দিন সর্বশিক্ষা প্রকল্পে দ্রুত সুফল পাওয়ার লক্ষ্যে শিক্ষক এবং অভিভাবক প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সবাই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এমনকি আমাদের ক্লাস 6-এ উঠলে 3 টাকা বেতন দিতে হবে, বছরে 36 টাকা বেতন দিতে হবে। 36 টাকা দিতে পারত না বলে বাবা ছেলেকে বলতো, বাবা স্কুলে যাওয়ার দরকার নেই, বাড়িতে গরুরা নাহলে কৃষিকাজের সাহায্য করে, লেখাপড়া করে লাভ হবে। ক্লাস 5 থেকে যখন 6 হতো তখন 100 জনের মধ্যে 70 জন বাইরে চলে যেত স্কুলে, 30 জন গিয়ে ক্লাস 6-এ ভর্তি হতো, তার 36 টাকা দিতে পারত। এর চেয়ে বড় সমস্যা আর কি আছে? এখন কি সে সমস্যা আছে? এখন তো সেই সমস্যা নেই। তারপরেও আরো কতগুলি বিষয় যাতে আমাদের গার্জিয়ানদের অসুবিধা না হয়, মানুষের অসুবিধা না হয়, তার জন্য খাতা কলম, বই থেকে আরম্ভ করে, জামা কাপড় থেকে আরম্ভ করে অনেক ধরনের স্টাইপেন্ড
এইগুলি সেখানে ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এই করণীয় সম্পর্কে কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরতে পারিনি। আমরা শুধুমাত্র কয়েক মাস আগে একটা অ্যাওয়ারনেস করেছিলাম রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, শুধু হাই এবং হায়ার স্কুলের প্রতিনিধি বৃন্দকে নিয়ে। কিন্তু আমরা এলিমেন্টারি লেভেলে 1 থেকে 8 থেকে 11 আমাদের যে দায়িত্ব কর্তব্য যে কমিটিগুলো করা আছে সেখানে সরকার কমিটি আমাদেরকে দায়িত্ব জেনে কিন্তু আমরা অ্যাওয়ারনেস করতে পারিনি। এটা নিয়ে আজকে আমাদের এই একদিনের কর্মশালা। আপনারা দেখবেন আমি যে কথা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, কেন প্রয়োজন হলো এই কমিটির এই অ্যাওয়ারনেসের প্রয়োজন, কেন কর্মশালার প্রয়োজন, কেন এই কমিটি করা হয়েছে, আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য কেন প্রয়োজন, এই দায়িত্বগুলো কিসের জন্য? এটা শুধুমাত্র শিক্ষার জন্য, শিক্ষার ডেভেলপমেন্টের জন্য, কোয়ালিটি এডুকেশনের জন্য, মানে গুণগত মান শিক্ষিত করার জন্য আমাদের ছেড়ে নিয়েছে। আমরা এই কমিটি গঠন করেছি, আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি সরকারের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমরা তাদের গুণগত শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি। আমাদের ছাত্রশিক্ষার্থীর লক্ষ আমাদের 6 থেকে 14 এবং এখন 6 থেকে 16 বছর যে বালিকারা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার মাধ্যমে 6 জন শিক্ষার আঙিনে আনা এনে তাদেরকে যে 10ম মান পর্যন্ত উন্নীত করার যে কাজটা, এই কাজটাকে আমরা যতটুকু আছে সেগুলিকে দিয়ে যাতে আমরা এই কাজটা সফলভাবে করতে পারি, এই দিকটাকে কিন্তু একটা রাখতে হবে। যদি এই দিকটা রাখতে গিয়ে আমরা যেমন বিদ্যালয় শিক্ষক রয়েছে, প্রধান শিক্ষক যারা রয়েছে, আমাদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই দায়িত্ব রয়েছে আমাদের যে বিভিন্ন যে কমিটিগুলি, আমাদের যে বিভিন্ন যে জনপ্রতিনিধি যারা রয়েছে, আমাদের কিন্তু দায়িত্বগুলি রয়েছে। এই দায়িত্বটা আমরা যথার্থভাবে যদি পালন করি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর DYFI এর সভ্যপদ সংগ্রহ অভিযান ঘিরে আয়োজন করা হলো এক যুব কনভেনশনের। প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। সংগঠনের শুধুমাত্র সংখ্যা বাড়ানোর দিকেই নজর দিলে হবে না, জোর দিতে হবে যারা সংগঠনের সভ্য তাদের উন্নত চেতনাবোধ জাগানোতে। এটা না করতে পারলে ঘরের খুঁটিতে যেমন ঘুণ ধরে তেমনি সংগঠনও ঘুণপোকা আক্রমণে নড়বড় হয়ে পড়বে। রাজনগরের DYFI এর সভ্যপদ অভিযানকে ঘিরে আয়োজিত এক জনাকীর্ণ যুব কনভেনশনে দায়িত্বহীনভাবে কথাগুলো বলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। যুবনেতা ভজন দাস, নকুল দাস, সুজিত দাস, অর্পণ দাসদের মঞ্চে বসিয়ে অমলের শানিত বক্তব্য, বহু লড়াই করে বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় এসেছে, এতে আত্মতুষ্ট হলে চলবে না। যুব সংগঠনের শুধুমাত্র সভ্য সংখ্যা বাড়ানোই চলবে না, এর প্রতিটি সভ্যকে সমসাময়িক ঘটনা আর সংগঠনের আদর্শের সঙ্গে মেলাতে হবে। সংগঠনটা আমাদের শক্ত ভিতরের মধ্যে দাঁড় করা লাগতো না, এগুলোর মধ্যে ধরছে এতদিন আমরা এত পরিশ্রম করলাম, শুধু বাউন্ডারি দেখলাম, ঘরটা দেখলাম না, এই ঘরটা এখন দেখার কাজ। মেম্বারশিপ অভিযান হচ্ছে তার অন্যতম উদাহরণ। এই পিলারটা যদি নড়বড় হইতো, কয়টা পিলার আছে দিয়ে যারা রাজনীতির কাজ করে, পিলারটা যদি নড়বড় হইতো যতই সাদা ঘূর্ণিঝড়ের কাছে করবো বাউন্ডারি বদল বলছিল। এই যে কর্মী এবং নেতাদের সম্পর্ক, এই যে গ্রামের মানুষের সাথে 2200 মেম্বার করবো, সুদীপ বলছিল, নকুল বলছিল, গতবার 1922। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছে চূড়ান্ত অব্যবস্থা। 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় 30 মিনিট পর। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থার শিকার ছাত্ররা। আজ ছিল দ্বিতীয় বর্ষের সংস্কৃত পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা, 10টা 15 বাজে খোলা হয়নি পরীক্ষা হল। অবশেষে অধ্যাপকরা তালা ভেঙে দরজা খোলেন। খবর পেয়ে আমাদের সাংবাদিক ছবি তুলতে গেলে বাধা দেন বিজ্ঞানের অধ্যাপক প্রণব দে। কেন ছবি তোলা হচ্ছে প্রশ্ন তুলে হুমকি দেন। অধ্যাপকের এই আচরণে হতবাক হয়ে যান সাংবাদিকরা। নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পরে শুরু হয় পরীক্ষা। প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ এর আগেও একাধিকবার ঘটেছে। আর এই অব্যবস্থার কারণে গত শিক্ষাবর্ষে 5 জন ছাত্র অনার্স নিয়ে ভর্তি হয়েও পরীক্ষায় বসতে হয় পাশ কোর্সে। এ নিয়ে আমাদের সংবাদ প্রকাশ হয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ছাত্র সংসদকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে অধ্যাপকের একটি চক্র। ছাত্র সংসদ সদস্যরা জানেন না ছাত্র কল্যাণ তহবিল ও ছাত্র সংসদ তহবিলে কত টাকা আছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য কৈলাসহর উন্নয়ন মঞ্চ নিয়ে যতটুকু ব্যস্ত, কলেজ নিয়ে ততটুকু নন। ফলে স্বার্থান্বেষী অধ্যাপকদের একটি অংশ নিজেদের মর্জি মাফিক কলেজ পরিচালনা করছেন, আর তার ফল ভুগছেন
ছাত্ররা। পরীক্ষা নির্ধারিত সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা সময়। তো আমাদের আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও দাবি করছি যে যাতে যত ঘন্টা সময় নষ্ট হয়, যত সময় পরীক্ষা শুরু হচ্ছে না, যদি 12টা থেকে শুরু হয় তাহলে 12টা থেকে 3 ঘন্টা সময় নির্ধারিত সময়ে যাতে তারা পরীক্ষা দিতে পারে, যেটা ইউনিভার্সিটির যে রোল। পরীক্ষাটা দিতে কেন বিলম্ব হচ্ছে? অ্যাকচুয়ালি চাবিটা হারিয়ে গেছে, যেটা জানা গেল। তো আমার মনে হচ্ছে যদি পরীক্ষার্থীরা এখন যে প্রিপারেশনটা নিয়েছিল সেটার ক্ষেত্রেও একটা ব্যাঘাত হবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কোন কোন ইয়ারের পরীক্ষা ছিল? কোন কোন ইয়ার? আজকে শুধু সেকেন্ড ইয়ারের সংস্কৃত পরীক্ষা। কি পরীক্ষা? সংস্কৃত পরীক্ষা। আজ আমাদের কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সংস্কৃতের পরীক্ষা ছিল, কিন্তু আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ এবং অধ্যাপকদের খামখেয়ালির জন্য এই পরীক্ষা আজ প্রায় 8 ঘন্টা দেরিতে শুরু হয়, যার ক্ষতিপূরণ হয়তোবা ছাত্রছাত্রীদের দিতে হবে। তাদের পরীক্ষা আজ হয়তোবা যে ধরনের তারা প্রিপারেশন নিয়ে এসেছিল সেই ধরনের হবে না। এই পুরোটাই হয়েছে একমাত্র আমাদের কলেজের অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের জন্য। আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ যতটুকু তিনি কৈলাসহরের উন্নয়ন নিয়ে ব্যস্ত, তার অর্ধেকটা সময় যদি তিনি আমাদের কলেজের উন্নয়ন নিয়ে, কলেজের প্রশাসন নিয়ে, কলেজ পরিচালনার দিকটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, তাহলে হয়তোবা আমাদের কলেজে আজ যে ঘটনাটা ঘটেছে তা হতো না। তাকে কলেজের যে তারা খুঁজে পাচ্ছিল না, যার ফলে প্রায় 8 ঘন্টা পর তারা দরজা ভেঙে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হয়েছিল। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে সাবরুম বিআরসি হলে হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সাক্ষরতা সমিতির কোঅর্ডিনেটর সমীরণ বৈদ্য। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। চলছে সাক্ষরতা অভিযানও। এ লক্ষ্যে গতকাল সাবরুম বিআরসি হলে হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সাক্ষরতা সমিতির কোঅর্ডিনেটর সমীরণ বৈদ্য, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সত্যরঞ্জন বসাক ও আধিকারিক সুমন রক্ষিত। এলাকার অঙ্গনবাড়ি কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। মূলত উদ্দেশ্য এলাকার নিরক্ষরতা মুক্ত করা, যদিও ইতিমধ্যে এর উপর ব্যাপক প্রচার চলছে সাবরুম জুড়ে। এ মাসের 23 তারিখ বিআরসি হলে হবে দ্বিতীয় দফা পর্যালোচনা। যে আমরা সবাই সাক্ষরতার কর্মী, মানুষকে সাক্ষর করা এটা শুধু নৈতিক দায়িত্ব না, আমরা যারা শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করি, এই দিক থেকে আমরা বলবো এটা আমাদের কর্তব্য। আমার সাক্ষরতাও আমার রাজ্যে দূর হলে একটা সুনাম বাড়বে। আমার ওই নিরক্ষর মাটা আজকে লেখাপড়া শিখলো। আপনাদের আমার অনুরোধ থাকবে, আপনারা ওনাদের সঙ্গে কথা বলে 4 মাসের মধ্যে আমরা চাই 47 জনই জানে আপনাদের সবার আন্তরিক উদ্যোগ, পাশাপাশি এখানে যারা মাস্টার